আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজ আমাদের আলোচনার টেবিলে এমন একটা বিষয় নিয়ে এসেছি, যা গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমরা সাধারণত দৃশ্যমান রাজনীতি দেখে অভ্যস্ত। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ধরনের সমীকরণ চলে, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের কৌতূহলের কোনো ধরনের শেষ নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সম্প্রতি বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে এক বিশাল অনুসন্ধানী প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে। আজ আমরা সেই প্রতিবেদনের চুলচেরা বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব নির্বাসিত এই রাজনৈতিক দলটির পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে। অনেকেই হয়তো ভেবেছিলেন গত ১.৫ বছরের টালমাটাল পরিস্থিতির পর বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো পুরোপুরি খেই হারিয়ে ফেলেছে। কিন্তু গার্ডিয়ানের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে দলটির প্রধান শেখ হাসিনা যেভাবে দিন পার করছেন, তা কিন্তু কোনো সাধারণ জীবন নয়। তথ্য অনুযায়ী তিনি প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা একটানা কাজ করে যাচ্ছেন। এই সময়টুকু তিনি ব্যয় করছেন মূলত তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে যোগাযোগের পেছনে। ভাবা যায় একজন প্রবীণ নেতা হিসাবে এই কর্মতৎপরতা প্রমাণ করে দলের সাংগঠনিক কাঠামো সচল রাখতে তিনি কতটা মরিয়া। এখানে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কর্মীদের সাথে কনফারেন্সে কথা বলছেন তিনি, তাদের সাহস দিচ্ছেন এবং বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এই পুরো প্রক্রিয়াকে আসলে এক ধরনের ব্লুপ্রিন্ট বা প্রত্যাবর্তনের নীল নকশা কিন্তু বলা যেতে পারে। এই নকশার কেন্দ্রবিন্দুতে কেবল দিল্লি নয়, বরং কলকাতাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান সময়ে পালন করছে। গার্ডিয়ানের ভাষ্যমতে কলকাতার শপিং মল কিংবা দিল্লির ড্রয়িং রুমগুলোতে নির্বাসিত এই রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের এক ধরনের জমজমাট আনাগোনা দেখা যাচ্ছে। তারা সেখানে কফির কাপে চুমুক দিয়ে কিংবা ইন্ডিয়ান ফাস্টফুড খেতে খেতে দেশের রাজনীতির ব্যবচ্ছেদ করছেন। জাহাঙ্গীর কবির নানক কিংবা বাহাউদ্দিন নাসিমের মতো সিনিয়র নেতারা কিন্তু সেখানে বসেই পরিকল্পনা করছেন কিভাবে দলটাকে আবার সুসংগঠিত করা যায়। দেখুন, তাদের এই আত্মবিশ্বাসের মূলে কিন্তু রয়েছে ভারতের সরকারের সমর্থন। বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে কিন্তু ফেরত দেয়নি, যা স্পষ্ট করে দেয় দিল্লির কাছে তিনি এখনো কিন্তু একজন অত্যন্ত বিশ্বস্ত মিত্র। আওয়ামী লীগের এই নতুন কৌশলের মধ্যে সবথেকে চমকপ্রদ দিক হলো তাদের ভুল স্বীকার করার মন মানসিকতা। আমরা কিন্তু অতীতে দেখেছি যে কোনো রাজনৈতিক দল তাদের ভুলগুলো ঢাকার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। সাবেক এমপিরাও অকপটে স্বীকার করছেন ২০১৮ সালের নির্বাচন স্বচ্ছ ছিল না, এমনকি দুর্নীতি আর অর্থ পাচারের অভিযোগগুলো কিন্তু তারা আর পুরোপুরি এখন অস্বীকার করছেন না, বরং সেগুলোকে অনিয়ম হিসাবেই তারা বর্তমান সময়ে এসে মেনে নিচ্ছেন। এটা কিন্তু এক বিশাল বড় রাজনৈতিক চাল। তারা আসলে জনগণের কাছে নিজেদের একটি সংস্কারকৃত বা রিফর্মড দল হিসাবে তুলে ধরতে চাইছেন। এখন তাদের মুখে শোনা যাচ্ছে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা, যে বিষয়গুলো একসময় তাদের শাসনের বিরুদ্ধেই সবথেকে বড় অভিযোগ হিসাবে চিহ্নিত ছিল। রাজনীতির এই বৈপরীত্যত্ব আমাদের কিন্তু এক অদ্ভুত অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে,
আওয়ামী লীগ নির্বাচনের মাঠ থেকে কেন আসলে দূরে থাকছে? আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঠিক করা হয়েছে, সেখানে দলটিকে বাইরে রেখেই সবকিছু চলছে। দলটির নেতারা এই নির্বাচনকে একটা প্রহসন হিসাবে কিন্তু আখ্যা দিয়েছেন। তারা তাদের কর্মীদের নির্দেশও দিয়েছেন এই নির্বাচনে ভোট বয়কট করার জন্য। তাদের লক্ষ্যটাও কিন্তু খুব পরিষ্কার। তারা বিশ্ববাসীকে দেখাতে চান আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্ভব নয়। তার মানে কি দাঁড়ালো? নৈতিকভাবে এই নির্বাচনকে অবৈধ প্রমাণ করাই কিন্তু এখন তাদের প্রধান লক্ষ্য। তারা এখন নীরব থেকে অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য ব্যর্থতার জন্য। দেখুন, বর্তমান সরকারের সামনে পার সমান চ্যালেঞ্জ। মব ভায়োলেন্স, সাংবাদিকদের উপর হামলা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিয়ে সারা দেশেই কিন্তু এখন এক ধরনের অস্বস্তি কাজ করছে। আওয়ামী লীগের নেতারা ঠিক এই সুযোগটাই নিতে চাইছেন। একই সাথে তারা মনে করছেন পরিস্থিতি যত বেশি অস্থির হবে, মানুষ তত বেশি তাদের আমলের সেই স্থিতিশীলতার কথা মনে করবে। তাদের পুরো কামব্যাক প্ল্যান বা ফেরার পরিকল্পনা দাঁড়িয়ে আছে বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, সেই প্রশাসনিক কাঠামোর ব্যর্থতার উপর। তারা বিশ্বাস করেন এই অন্ধকার সময় খুব দ্রুতই কেটে যাবে এবং মানুষ আবার সেই চেনা নেতৃত্বের দিকেই ফিরে তাকাবে। এখানে বাহাউদ্দিন নাসিমের ভূমিকার কথা আলাদা করে বলতেই হয়। তিনি বর্তমানে দলটির সাংগঠনিক ভিত্তি পুনর্গঠনের জন্য পর্দার আড়ালে সবথেকে বড় স্তম্ভ হিসাবে কিন্তু কাজ করছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাদের ধৈর্য ধরা কিন্তু নির্দেশ দিচ্ছেন তিনি। তার মতে দেশের এক বিশাল জনগোষ্ঠীর সমর্থন পুষ্ট কোনো দলকে বাইরে রেখে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এবং এটি হবে না। তিনি এবং তার সমমনা নেতারা বোঝাতে চাইছেন তারা আসলে পালিয়ে যাননি, বরং কৌশলগত কারণে নিরাপদ দূরত্বে আছেন, যাতে কর্মীরা দিক নির্দেশনা পায়। ইতিহাস সাক্ষী দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বা নিশ্চিহ্ন করার চেষ্টা করে শেষ পর্যন্ত কিন্তু খুব একটা লাভ হয় না, বরঞ্চ তারা আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসার রসদ পেয়ে যায়। তবে এই মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখা দরকার। ক্ষমতার দীর্ঘ 15 বছরে সাধারণ মানুষের মনে যে খুব দানা বেঁধেছিল, তা কি আসলে এত দ্রুত মুছে যাবে? কর্তৃত্ববাদী আচরণের যে কথা খুদ দলের নেতারাই এখন স্বীকার করছেন, তা কি মানুষ এত সহজে আসলে ক্ষমা করবে? দেখুন, রাজনীতির চাকা কিন্তু সবসময় সরলরেখা চলে না। গার্ডিয়ানের এই প্রতিবেদন আমাদের সামনে একটা কঠিন সত্য কিন্তু তুলে ধরেছে। সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই। 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হচ্ছিল, তারা কিন্তু আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ছক কষছে। পরিশেষে একটা কথাই বলতে হয়, জনগণের চূড়ান্ত রায়ের উপরই নির্ভর করবে সবকিছু। আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটই হবে এইসব প্রশ্নের চূড়ান্ত আদালত। দেখুন, আওয়ামী লীগ এই ব্লুপ্রিন্ট কি সত্যি তাদের বীরের বেশে ফিরিয়ে আনার জন্য তৈরি করছে, নাকি এটি কেবল নির্বাসিত নেতাদের টিকে থাকার শেষ চেষ্টা হিসাবে ইতিহাসে লেখা থাকবে? তা জানতে হলে আমাদের আরো কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে। রাজনীতির এই জটিল খেলায় শেষ পর্যন্ত কৌশল জয়ী হয় নাকি জনগণের আবেগ, সেটাই এখন মূলত দেখার বিষয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।